নমস্কার। গল্পের ঝাঁপিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের পড়ে শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বেদেনী। আশা করি গল্পটা তোমাদের সবার ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ। আর আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমার ফোনে। তাহলেই তোমরা শুনতে থাকো আজকের গল্প বেদেনী। শম্ভু বাজিকর এই মেলায় প্রতি বছর আসে। তার বসিবার স্থানটা মা কঙ্কালীর স্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতন কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজবাজি, ছাড়কাছ। ছোট্ট তাঁবুটার প্রবেশপথের মাথার উপরেই ঝাপড়ে আঁকা একটা বাঘের ছবি, অন্য পাশে একটা মানুষ, তাহার হাতে এক রক্তাক্ত তলোয়ার, অপর হাতে একটা ছিন্ন মুন্ডু। প্রবেশ মূল্যও মাত্র 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলকবামের খেলা। ভিতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শম্ভু লেন্স লাগাইয়া দেয়। পল্লীবাসীদের বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্য দিয়া দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লিকা বাদশাহ, কাবুলের পাহাড়, তাজ বিবির কবর। তারপর শম্ভু লোহার রিং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটি পর্দা ঠেলিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাহিরে আনিয়া তাহার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদেনী চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা দুইটি ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের উপর চাপাইয়া মুখোমুখি দাঁড়াইয়া বাঘটাকে চুমু খায়। সর্বশেষে বাঘটার মুখের ভিতরে আপনার প্রকাণ্ড চুলের খোপাটা পুরিয়া দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরিয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া ওঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বাহির হইয়া আসিয়া আবার তাঁবুর দুয়ারে জয়ঢাক পিটিতে থাকে, দুম দুম দুম। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বাঘ, ওই বড় বাঘ। বেদিনী প্রশ্ন করে, বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলো শেষ করিয়াই সে ভিতরে গিয়া বাঘটাকে তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল কম্পিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদেনীর 2টি করিয়া পয়সা লইয়া প্রবেশ করিতে দেয়। এছাড়াও বেদেনীর নিজের খেলা আছে। তাহার কাছে একটা ছাগল, 2টা বাদর আর গোটা কতক সাপ। সকাল হইতেই সে আপনার ঝুলির ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়। গৃহস্থের বাড়ি খেলা দেখাইয়া গান গাহিয়া উপার্জন করিয়া আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আরেকটি বাজির তাঁবু আসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়িয়াই আছে, কিন্তু এই বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দা কারণেও অনেক অভিনবত্ব আছে। বাহিরে 2টা ঘোড়া, একটা গরুর গাড়ির উপরে একটা খাঁচা রহিয়াছে। নিশ্চয় উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভু নূতন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চাহিয়া দেখিল। তারপর আক্রোশ ভরা নিম্ন কণ্ঠে একটি গালি দিল। তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক এক ধরনের উগ্র তামাটে রং আছে। শম্ভু দেহবর্ণ সেই উগ্র তামাটে,
আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা, মুখে কপালের নিচে একটা খাজ, সাপের মতন ছোট্ট ছোট্ট গোল গোল চোখ, তাহার উপরে জন্তুর সম্মুখের দুইটা দাঁত যেন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহিরে জাগিয়া থাকে। হিংসায় ক্রোধে সে আরো ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসার ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া ওঠে, তেমনি ঝকমক করিয়া উঠিল। সে বলিল, দাঁড়া, বাঘের খাঁচায় দিব গোখুরার ডেকা ছেঁড়া। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরো উত্তেজিত হইয়া উঠিল। ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নূতন তাঁবুটার ভিতর ঢুকিয়া বলিল, কে বটে মালিক, কে বটে? কি চাই? তাঁবুর ভিতরে আরো একটি পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ, 6 ফিটের অধিক লম্বা, শরীরের প্রতিটি অবয়ব সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা দেহ, তেজি ঘোড়ার যেমন মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা সবল দৃঢ় শরীরে তেমনই একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকলো, চোখ সাধারণ, পাতলা ঠোঁট দুইটির উপর তুলি দিয়া আঁকা গোফের মতন, একজোড়া গোফ সুচাগ্র করিয়া পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলায় কারে ঝুলানো একটি সোনার ছোট্ট চাকা তক্তি। সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল। দুইজনেই দুজনকে দেখিতেছে। কি চাই? নূতন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুরভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বা হাতটা চাপিয়া ধরিল, বলিল, এ জায়গা আমার, আমি আজ 5 বৎসর এখানে বসছি। ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বা হাত চাপিয়া ধরিল। মাতালের হাসি হাসিল, বলিল, সে হবে, আগে মদটুক চা। শম্ভুর পিছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্রের দ্রুততম গতিতে যেন জগৎ বাজিয়া উঠিল। বলিল, কটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ হইতে পিছনের দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ে মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল। কালো সর্পিনীর মতন ক্ষীণ তনু, দীর্ঘাঙ্গিনী বেদেনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তাহার ঘন কুঞ্চিত কালো চুলে, চুলের মাঝখানে সাদা সুতোর মতন সিথিতে, তাহার ঈর্ষদ বঙ্কিম নাকে, টানা অর্ধ নির্মিলিত ভঙ্গির মদির দৃষ্টি দুইটি চোখে, সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে স্নান করিয়া উঠিল। মাদকতা তাহার সর্বাঙ্গ বহিয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা, বেদেনীর কালো রূপও তেমনি চোখে ধরাইয়া দেয় একটা নেশা। শুধু রাধিকাই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাগতিক রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের মধ্যে একটা প্রতীকের সৃষ্টি করিয়াছে, কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে ক্ষুরের মতো ধারের ইঙ্গিত, চারিদিকে হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস। মোহমত্ত পুরুষকেও থমকিয়া দাঁড়াইতে হয়, ভয়ের চেতনা জাগাইয়া তোলে, বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নূতন বাজিকরের বিস্ময় বিহ্বল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল, বা খরা গেল যে নাগরের। বাজিকর এবার হাসিয়া বলিল, বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে অভাব, এসো। কথা সত্য, এই জাতিটি মদ কখনো কিনিয়া খায় না। উহারা লুকাইয়া চোলাই করে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এই অপরাধটা অতি সাধারণ হিসাবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল। আহ্বানকারীও তাহার স্বজাতি, নতুবা। সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল,
তুই আইলি কেন এখানে? রাধিকা এবারও খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরণ তোমার, আমি মদ খাবো নাই। তাঁবুর ভিতরে ছোট্ট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরা টুকরা হাড়ের কুচি ও একরাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কতগুলো মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, একটুখানি নুন। দুইটি খালি বোতল গড়াইতেছে, একটা বোতল অর্ধ সমাপ্ত। বিবস্ত্র বসনা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত দুইটি মাথার উপর দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটিতে লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতন লাগিয়া রহিয়াছে। শান্ত শিষ্ট চেহারায় মেয়েটি। রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তোমার বেদে নি? ই যে কাটা কলা গাছের পাড়া পড়েছে গো। নূতন বাজিকর হাসিল। তারপর সে স্খলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানে আলগা মাটি সরাইয়া দুইটা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে কথা যাহা বলিবার বলিতেছিল নূতন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যে গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়া রাধিকা বলিল, কি নাম গো তোমার বাজিকর? নূতন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল, নাম শুনিলে গালি দিবা আমাকে বেদেনি? কেনে? নাম বটে কিষ্ট বেদে, তা গালি দিব কেনে? তোমার নাম যে রাধিকা বেদেনি, তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। পরক্ষণেই সে আপনার কাপড়ের ভিতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নূতন বাজিকরের গায়ে ছুড়িয়া দিয়া বলিল, কই কালিয়া দমন করো দেখি কিষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্টবেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল। একটা কালকেউটের বাচ্চা। আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলিয়া দংশনোদ্যত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, হা কামা! অর্থাৎ ২০ দাঁত এখনো ভাঙা হয় নাই। কিষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বা হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছে। হাসিতে হাসিতে সে ডান হাতে ট্যাক হইতে ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার ২০ দাঁত ও ২০ থলি দুই কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুড়িয়া দিল। রাধিকাও ক্ষিপ্র গতিতে সাপটিকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে মুহূর্ত পূর্বের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিল। বলিল, আমার সাপ তুমি কামাইলা কেনে? কিষ্ট বলিল, তুমি যে বললা গো দমন করতে। বলিয়া সে এবার হা হা করিয়া হাসিয়া উঠিল। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পূর্বেই। নূতন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হইবে, সেখানে খুব সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা পেট্রোম্যাক্স আলো জ্বালিবার উদ্যোগ হইতেছে। রাধিকা আপনাদের ছোট তাঁবুটার বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ দুইটি হিংস্র ভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটেই একটা গাছতলায় নামাজ পড়িতেছিল, আর একটু দূরে একটা গাছের পাশে নামাজ পড়িতেছিল কেষ্টা। বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে, তবে ধর্ম ইসলাম। আচারে পুরো হিন্দু, মনসা পুজো করে, মঙ্গলচণ্ডী ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে, নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ গান করে। তাহারা নিজেদের বলে পটুয়া চিত্রকরের জাত। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম সম্প্রদায়ের সঙ্গে হয় না, নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলামী পদ্ধতিতে, মরিলে পোড়ায় না, কবর দেয়।
জীবিকায় বাজিকরেরা সাপ নাচাইয়া গান করে, বাদর ছাগল লইয়া খেলা দেখায়, কিন্তু এই নূতন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেহ কখনো খেলা দেখায় নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল। তাহার মনশ্চক্ষে কেবল ভাসিয়া উঠিয়াছিল উহাদের সবল তরুণ বাঘটির কথা। ইহারই মধ্যে লুকাইয়া সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়া দেখিয়া আসিয়াছে। সবল, দৃঢ়, ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হাসির মতন ভঙ্গি যেন অহরহ লাগিয়া আছে। আর তাহাদের বাঘটার স্থবির শিথিল দেহ, অতি কর্কশ খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিন ঘিন করিয়া ওঠে। কতবার সে শম্ভুকে বলিয়াছে একটা নূতন বাঘ কিনিবার জন্য, কিন্তু শম্ভুর কি যে মমতা বাঘটার প্রতি, তাহার হেতু সে কিছুতেই খুঁজিয়া পায় না। নামাজ সারিয়া শম্ভু ফিরিয়া আসিতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে নাই। ক্রুদ্ধ শম্ভু বলিল, তুই জানিস সব? রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া কহিল, না, জানি না আমি, তুই জানছিস সব। শম্ভু চুপ করিয়া রহিল, কিন্তু রাধিকা থামিল না। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে বলিয়া উঠিল, ওরে মরা, বুড়োর নাচন দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুই পাটি দাঁত ওই বাঘের মতো ভঙ্গিতেই বাহির করিয়া সে বলিল, ছোকরার উপর বড় যা টান দেখি তোর। রাধিকা সর্পিনীর মতন গর্জন করিয়া উঠিল, কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেঈমান তাহাকে এত বড় কথাটা বলিয়া গেল। সব ভুলিয়া গিয়াছে সে, নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ, তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই তো বুড়া, তাছাড়া আর কি? রাধিকা এই সবে 22-এ পা দিয়াছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভিতর ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ 5 বৎসর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তাহারও 3 বৎসর পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বৎসর 3-এর বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সেই চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেতের কাজ, ধামা বুনিত, চেয়ার পালিশের কাজ করিত, ফুলের শৌখিন সাজি তৈয়ার করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত। সে কাঁধে ভার বহিয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস, রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি, বাদর, ছাগল। শিবপদর সঙ্গে আরো একটি যন্ত্র থাকিত, তাহার কোমরে গোজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাহিত, শিবপদ রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদর আরো একটা মস্ত বড় গুণ ছিল। তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণেরাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান তাহার কত! আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতন। টাকা কড়ি সব থাকিত রাধিকার কাছে। তাতে বোনা কালো রঙের জমির উপরে সাদা সুতার ঘন ঘরকাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়েই তাহাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বৎসর নিরুদ্দেশ থাকিবার পর আসিল এই শম্ভু, সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু, আর এক বিগত যৌবনা বেদেনী। বাঘ ও তাঁবু দেখিয়া সকলের তাক লাগিয়া গেল। রাধিকা প্রথম যেদিন শম্ভুকে দেখিল, সেদিনের কথা তাহার আজও মনে আছে।
সে এই উগ্র পিঙ্গল বর্ণ, উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল। শম্ভুও তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত। সেই প্রথম ডাকিয়া বলিল, এই বেদেনী, দেখি তোর সাপ কেমন। রাধিকার কি যে হইয়াছিল, সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল, শখ দেখি যে খুব, পয়সা দিবা? বেশ মনে আছে, শম্ভু বলিয়াছিল, পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি কি অদ্ভুত কথা, বলে বাঘ দেখাইবে। সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিল, সত্য বলছো? বেশ, দেখো আগে আমার বাঘ দেখো। সে তাহাকে তাঁবুর ভিতর লইয়া গিয়া সত্যই বাঘ দেখাইয়াছিল। সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল, বাঘনিয়া, তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখবি তু? বলিয়া সঙ্গে সঙ্গেই সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনের দুই থাবা দুই হাতে ধরিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তুই এইবার সাপ দেখা আমাকে। রাধিকা সেই কথার উত্তর দেয় নাই, বলিয়াছিল, ওটা তোমার পোষ মেনেছে। হি হি করিয়া হাসিয়া শম্ভু সবলে তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, হি হি, বাঘিনী পোষ মানাতেই আমি উস্তাদ আছি। কি যে হয়েছিল রাধিকার এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভু তাঁবুতে আসিয়া উঠিয়াছিল। চোখের জলে শিবপদর বুক ভাসিয়া গিয়াছিল, কিন্তু তাহাতে রাধিকার মমতা হওয়া তো দূরের থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তাহার অন্তর রি রি করিয়া জ্বলিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ গ্রামের সকলে তাহাকে ছিছি করিয়াছিল, কিন্তু রাধিকা তাহাকে গ্রাহ্যই করে নাই। সেই রাধিকার আনিত শিবপদর অর্থেই শম্ভুর এই তাঁবু ও খেলার জন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সে অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একদিনের জন্য দুঃখ করে নাই। আর বেঈমান কিনা এই কথা বলিল, সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। ওদিকে নূতন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে। দোসরা দফার খেলা আরম্ভ হইবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। ওই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন জ্বালা করিয়া উঠিল। উহাদের তাঁবুতে নিশীথ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয়। সহসা তাহাদের তাঁবুর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ততার উপরে উত্তেজিত হইয়া বাহির হইয়া আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট, তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলিতেছিল, কেনে, ইথে দোষটা কি হলো? তোমরা বসে রইছ, আমাগোর খেলা হচ্ছে, খেলা দেখবার নেওতা দিলাম, তা দোষটা কি হলো? শম্ভু চিৎকার করিয়া উঠিল, খেলা দেখাবেন খেলোয়াড়ি আমার, অপমান করতে এসেছিস তুই? কিষ্ট কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়াইয়া লইয়া সজোরে তাহাকে লক্ষ্য করিয়া ছুড়িয়া বসিল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত, সে বলের মতন লুফিয়া ধরিয়া ফেলিল। তারপর ইটটাকে লুফিতে লুফিতে চলিয়া গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কয়টা মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটিতেই সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল। শম্ভু তাহাকে নিবৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। শম্ভু বলিল,
এ মেলার বাদেই বাঘ কিনে লিয়ে আসবো। ওদিকের তাঁবু হইতে কিষ্টর কণ্ঠস্বর ভাসিয়া আসিল, খোল কানাত, ফেলে দে খুলে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়া রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভিতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জন করিয়া উঠিল, দিব আগুন ধরাইয়া তাঁবুতে। শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, নূতন খেলা কিছু বার করো তুমি, নইলে বদনামি হবে, কেউ দেখবে না খেলা আমাগোর। শম্ভু দাঁতে দাঁত চাপিয়া একটা গালি দিয়া বলিল, পুলিশে ধরাইয়া দিব উহাকে, মদের সন্ধান দিয়া দিব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল। সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া নাচিল। বাঘটার সহিত কিষ্টর লড়াই করিল। ইহ, একটা থাবা বসাইয়া দিল বাঘটা। রাধিকা আপনাদের খেলায় দৈন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল। তাঁবুটা আগুনে ধরিয়া ধু ধু করিয়া জ্বলিয়া যায়, কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইলে কেমন হয়। পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধহয় ২-৪ জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল। কিষ্টর তাঁবুর চারিপাশে পুলিশ দাঁড়াইয়া আছে। দুয়ারে একজন দারোগা বসিয়া আছেন। এ কি? সে শটান গিয়া দারোগার সামনে সেলাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাদ মস্তক দেখিয়া বলিলেন, ডাক সব, আমরা তাঁবু দেখব। আবার সেলাম করিয়া বেদেনি বলিল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখব আমরা। ডাক, বেটা ছেলেদের ডাক, এইখান থেকেই ডাক। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাঁবুরই লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙাইল না। সে বলল, ভিতরে আমার কচি ছেলে রয়েছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের, যাও। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটা আলগা মাটি সরাইয়া দেখিল ৩টে বোতল তখনও মজুত রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল ৩টেকে পুড়িয়া ফেলিল এবং সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল যে শীতের দিনে সযত্নে বস্তাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়ে রাধিকা বলিল, পুলিশ আইছে, বসে রয়েছে দুয়ারে, উঠা যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তন দানরত মাতার মতন শিশুকে যেন বুকে ধরিয়া বাহির হইয়া গেল। তাহার পিছনেই কিষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিল, এই তাঁবু তোমার? সেলাম করিয়া কিষ্ট বলিল, জি হুজুর। তাঁবু দেখবো আমরা, মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেদেনি ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতন মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মম ভাবে প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতেই বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল। বলিল, ভেলকি লাগাইয়া দিছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হাসিয়া বলিল, খাবা ছেলে, খাবা। শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মম ভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করে দিছিস তু। উহাকে আমি জেলে দিবার লাগি পুলিশে বলে আইলাম, আর তুই করলি এ কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গত রাত্রির কথা। সত্যই এ কথা তো সে বলিয়াছিল। সে আর প্রতিবাদ করিল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপুড় হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতেই এই তাঁবুতে খেলা আরম্ভ হইবে।
শম্ভু আপনার জীর্ণ পোশাকটি বাহির করিয়া পরিয়াছে, একটা কালো রঙের চোঙের মতন সরু প্যান্টালুন, আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিজ। অন্য সময় মাথার চুল সে বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত, কিন্তু আজ সে বেনি বাঁধিল না। আপনাদের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞার ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা করিতেছিল। উহাদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালির মতন গালমোটা স্থবিরার মতন স্থূলাঙ্গী মেয়েটি পরিয়াছিল গেঞ্জির মতন টাইট পাজামা, জামা, তাহার উপরে জরিদার সবুজ সাটিনের একটা জাঙ্গিয়া ও কাচুলি ঢঙের বডিজ। কুৎসিত মেয়েটাকে যেন সুন্দর দেখাইতেছে। উহাদের জয়ঢাকটার বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতন একটা রেশ শেষকালে ঝংকার দিয়া ওঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপঢ্যাপে জয়ঢাক, ছি! কিন্তু তবুও সে প্রাণপণে চেষ্টা করে, জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামাইয়া হাঁকিল, ওই বড় বাঘ! রাধিকা রুদ্ধস্বর কোনো মতে গলা সাফ করিয়া লইয়া প্রশ্ন করিল, বড় বাঘ কি করে? শম্ভু খুব উৎসাহ ভরেই বলিল, পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবায় না। সে এবার লাফ দিয়া নামিয়া ভিতরে গিয়া বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংস্র আর্তনাদের মতন গর্জন করিল। সঙ্গে সঙ্গে ওই তাঁবুরও ভিতর হইতে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপরে রাধিকা দাঁড়াইয়াছিল, তাহার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। ক্রুদ্ধ হিংসা ভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চাহিয়া দেখিল, কিষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোখাচোখি হইতেই সে হাঁকিল, ফির একবার। ওই তাঁবুর ভিতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা এবার প্রবল গর্জনে হুঙ্কার দিয়া উঠিল। রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন। জনতা স্রোতের মতন কিষ্টর তাঁবুতে ঢুকিল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য ঢুকিল। খেলা শেষ করিয়া মাত্র কয়েক আনা পয়সা হাতে শম্ভু হিংস্র মুখ ভীষণ করিয়া বসিয়া রহিল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরেই সে ফিরিল একটা কিসের টিন লইয়া। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিষয়ে প্রশ্ন করিল, কি ওটা? কেরাচিনি, আগুন লাগাইয়া দিব উহাদের তাঁবুতে। পুরা পেলাম নাই, 2 কম রইছে। তাহার চোখ জ্বলিতেছে। শম্ভুর চোখও হিংস্র দীপ্তিতে জ্বলিয়া উঠিতেছিল। সে বলিল, লিয়ে আয় মদ। মদ খাইতে খাইতে রাধিকা বলিল, দাও দাও করে জ্বলবে যখন। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়া দেখা যাইতেছিল কিষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। উফ! একটা ছিড়িয়া আর একটা ধরিয়া দুলিতে লাগিল। দর্শকেরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, এখন লয়, সেই সেই নিশুত রাতে। তাহারা আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ, অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদেনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের মধ্যে একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে, সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেশলাই জ্বালিল। ওই কেরোসিনের টিনটা রহিয়াছে। তাহার পর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া অঘরে ঘুমাইতেছে। তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছিছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেশলাইটা চুলের খোপায় গুজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল।
ওই পিছন দিক হইতে দিতে হইবে, ওই দিকটায় সমস্ত পুড়িয়া, তবে এদিকে মেলাটার লোক আলোর শিখা দেখিতে পাইবে। ক্রূর হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চলিয়াছে। পিছনে আসিয়া টিনটা নামাইয়া হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কানাতটা সন্তঃপরণে ঠেলিয়া বুক পাতিয়া মাথা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতন বুকে হাঁটিয়া বেদেনী ভিতরে ঢুকিয়া পড়িল। খোপার ভিতর হইতে দেশলাইটা বাহির করিয়া একটা কাঠি জ্বালিয়া ফেলিল। তাহার কাছেই এই যে কেষ্ট একটা অসুরের মতন পড়িয়া অঘরে ঘুমাইতেছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলিতেই লাগিল। কেষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উহ, বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলো কি নিটোল! তাহার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কেষ্ট নাচিয়া ফেরে। ওই যে কাঁধের সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিবিয়া গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করিয়া উঠিল, যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া। না, আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্তা বেদেনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কিষ্ট জাগিয়া উঠিল, কিন্তু চমকাইল না। ক্ষীণ নারী তনুখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করিয়া বলিল, কে, রাধি? তাহার মুখ চাপিয়া রাধিকা বলিল, হ্যাঁ, চুপ। কিষ্ট চুমায় চুমায় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল, দাঁড়াও, মদ আনি। না, চল উঠ, এক্ষুনি এখান থেকে পালাই চল। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল। কিষ্ট বলিল, কোথা? হুই দেশান্তরে। দেশান্তরে? ই তাবু টাবু? থাক কইরা, ও ওই শম্ভু লিবে। তুমি উহার রাধিকা লিবা, উহাকে দাম দিবা না? সে নিম্ন স্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উন্মত্ত বেদেনী তাহার বুকের উপর দুরন্ত যৌবন। কিষ্ট দ্বিধা করিল না, বলিল, চল। চলিতে গিয়া রাধিকা থামিল, বলিল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর দিয়া চলিতে চলিতে বলিল, চল। টিনটা শেষ হইতেই সে দেশলাই জ্বালিয়া কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। খিলখিল করিয়া হাসিয়া বলিল, বুড়া পুইড়া মরুক। এতক্ষণ তোমরা শুনছিলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বেদেনী। অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলে খুব ভালো থেকো, আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।